আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সম্পত্তি বন্টন রিলেটেড, বিশেষত মুসলিম পারিবারিক আইন 1961। তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাবা মা সম্পত্তি দাবি করবেন দাদা দাদি নানা নানি মারা যাওয়ার পরে, তাদের জন্য, পাশাপাশি যারা আমরা এই ফারাইজগুলো করে দেই, আমাদেরকেও একটু কিন্তু সতর্ক থাকতে হবে। তো চলুন আজকের আলোচনাটা আমরা শুরু করি। আলোচনাটা শুরু করার প্রথমে আমরা জাস্ট একজন বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবের একটা ফারায়েজনামা দেখব, যার উপর ভিত্তি করে আসলে ভিডিওটা তৈরি করা। অনেকে রিকোয়েস্ট করেছিলেন। তো এখানে একজন ব্যক্তি মারা যান, একজন মহিলা মারা যান। 4/12/2025 সালে উনি মারা যান, জাস্ট গত বছরই। তো তার 3.5 শতক সম্পত্তি ছিল, তাইলে একজন মহিলা মারা গেলেন, তার 3.5 শতক সম্পত্তি ছিল। এখন যেটা হচ্ছে যে মহিলার মাত্র দুটা ছেলে ছিল। কয়জন ছেলে ছিল? দুইজন ছেলে ছিল। তো এটা আমরা সবাই জানি যে মহিলা মারা গেলে দুইজন ছেলে থাকলে তারা 50-50 ভাগ করে পাবে। কিন্তু কথা হচ্ছে যে মহিলার পূর্বেই তার দুই সন্তান মারা যায়। তার মানে মহিলাটার যে দুই সন্তান তার পূর্বেই মারা যায়। এখন জীবিত আছে কারা? এক ছেলে থেকে তিন মেয়ে জীবিত আছে, আর অন্য ছেলে থেকে দুই ছেলে জীবিত আছে। তো এদের ক্ষেত্রে তখন আমরা কিটা করব? এইটার ক্ষেত্রে তখন মুসলিম পারিবারিক আইন 1961, যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সাল অনুযায়ী, তার ত্যায্য সম্পত্তিতে দুই ছেলে তার পূর্বে মৃত্যুবরণ করেন, আর ওই যে ছেলের বউ যারা আছে এরা কোনো সম্পত্তি পাবে না, এটা আমরাও জানি। এখন ইনি যে সমস্যাটা করেছেন সেটা হচ্ছে যে এই যে তার উচিত ছিল সেটা হচ্ছে যে দুই ছেলেকে জীবিত হিসাব করে সম্পত্তিকে 50-50 ভাগ করা। ভাগ করার পরে তিন মেয়ে তার বাবার অংশ পাবে, আর দুই ছেলে তার বাবার অংশ পাবে। কিন্তু উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এক্ষেত্রে তার ত্যায্য সম্পত্তি নাতি নাতনিদের মাঝে, মানে ওই দুই ছেলের ছেলে মেয়েদের মাঝে 2:1 অনুপাতে বিভক্ত করেছেন। এইটাই কিন্তু করা যাবে না। কারণটা এখন আমরা যেটা বলবো, কারণটা হচ্ছে, মেইন কারণ হচ্ছে যে প্রথমেই এই যে মুসলিম পারিবারিক অধ্যাদেশের যে চার ধারা, এটার কিছু সীমাবদ্ধতা আছে এবং এখানে কিছু শব্দ উল্লেখ করা আছে। তো এই শব্দগুলার অর্থ এতটা গভীর যেটা আমরা বুঝি না। এখানে হচ্ছে যে শেলবি পার স্টিপ হিসাবে রিসিভ করবে। পার স্টিপ মানে শাখা ভিত্তিক রিসিভ করবে, মাথা ভিত্তিক না। উনি যেটা করেছেন মাথা ভিত্তিক করেছেন। তার মানেটা হচ্ছে এই যে মুসলিম পারিবারিক আইনের চার ধারাকে এখন আমরা আপনাদের সামনে একদম সহজভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে যে কেউ আমরা বুঝতে পারি, কোনো সমস্যা না হয়। সেকশন 4 যে জিনিসটা আমাদেরকে বলতেছে, এটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বের মতবাদও বলে থাকি। এই যে আমাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বের মতবাদের মধ্যে ধরেন যে একজন সম্পত্তির মালিক, মানে যার সম্পত্তিটা বন্টিত হবে, উনি জীবিত আছেন। তো উনি জীবিত থাকাকালে যদি তার কোনো ছেলে অথবা তার কোনো মেয়ে তারা উত্তরাধিকার দাবি যোগ্য হওয়ার আগেই মারা যায়, মানে বাবা জীবিত থাকতে যখন ছেলে মারা যায়, যখন নাতিপুতি থাকে, যখন এই সম্পত্তির মালিক, মানে যখন দাদা দাদি নানা নানি মারা যাবেন, তখন যখন তার সম্পত্তিটা আমরা বন্টন করতে যাব, তখন এই যে নাতি নাতনি হিসাবে তারা কিভাবে সম্পত্তিটা পাবেন। তো এই যে দুইজন ব্যক্তি ছিলেন, ছেলে অথবা মেয়ে যারাই ছিল, এরা কি করবে? ছেলে মেয়েরা পার স্টিপ হিসাবে পাবে, মানে তারা মাথা পিছু না, তারা শাখা ভিত্তিক পাবে। মানে তার বাবা অথবা তার মা জীবিত আছে, ওইটা ধরে আমরা বন্টন করব। সহজ কথায় হচ্ছে এদের বাবা অথবা মা জীবিত থাকলে যতটুকু পাইতো এরাও অতটুকু পাবে, অত জটিলে যাওয়ার দরকার নাই। যেমন ধরেন একজন ব্যক্তির 100 শতক সম্পত্তি আছে, তার ধরেন যে বি নামক একজন ছেলে এবং সি নামক একজন ছেলে, দুইজন ছেলে। তো স্বাভাবিকভাবে সম্পত্তি বন্টন কি হইতো? এই বৃদ্ধ মারা গেলে বি 50% পাইতো, সি 50% পাইতো। এখন এর আগে কি হয়েছে? বি মারা গেল। তো বি মারা যাওয়ার সময় তার একটা মেয়ে সন্তান জীবিত আছে। এখনো পরবর্তীতে দেখা গেল যে এই যে মেয়ে আর এই সম্পত্তির মালিকের সম্পর্ক কি? দাদা নাতনি। আর এইদিকে তার ছেলে জীবিত আছে, অথবা ছেলে মারা গেছে তার ছেলে জীবিত আছে, দুটোই যে কোনো একটা হইতে পারে।
তো যখন এইরকম ক্ষেত্রে আমরা মুসলিম পারিবারিক অধ্যাদেশ আমরা বন্টন করব, এটা আমরা কি করব না 2:1 অনুপাতে নিয়ে যাব না, কারণ এই ছেলে হচ্ছে এক বাবার, এই মেয়ে হচ্ছে এক বাবার। তো মুসলিম পারিবারিক অধ্যাদেশ বলে যে আপনি যখন সম্পত্তিটা বন্টন করবেন, ধরে নিবেন যে এই ছেলে জীবিত আছে, এই ছেলে বা মেয়েও জীবিত আছে। তারা জীবিত থাকলে যতটুকু পাইতো, এদের মেয়েও সমপরিমাণ অংশ পাবে। এখানে আর কোনো কথা নাই। তাহলে মূল কথাটা হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 বোঝার যে যেই ব্যক্তি মারা যাওয়ার কারণে এই অধ্যাদেশটা নিয়ে আসা হয়েছে, আমরা ধরে নিব ওই ব্যক্তি জীবিত আছে। তো তাহলে যে এটা আমাদের থেকে কনফিউশনটা চলে যাবে কে কতটুকু পাবে। যেমন ধরেন যে এখানে যদি ছেলে না থাকে, সি যদি মেয়ে হইতো, তাহলে সম্পত্তিটা আমরা 2:1 অনুপাতে বন্টন করতাম ভাই এবং বোনের মাঝে। তো তখন এই যে মেয়ের যে ছেলে থাকতো সে কিন্তু কি পাইতো, ওই 2:1ই পাইতো। কিন্তু এখন দুইটা ছেলে হওয়ার কারণে 50%। তার মানে হচ্ছে যে প্রি স্টেপ মানে হচ্ছে শাখা ভিত্তিক, মাথা ভিত্তিক নয়। কতজন উত্তরাধিকারী, হিন্দু উত্তরাধিকার আইনে মাথা ভিত্তিক হয়, মুসলিম উত্তরাধিকার আইনে শাখা ভিত্তিক হয়। এটাই হচ্ছে পার্থক্য। এখন এই মাথাভিত্তিক আর শাখাভিত্তিকটা একটু বুঝে নেন। যেমন ধরেন যে এই ব্যক্তি, তার 100 শতক সম্পত্তি আছে, বি এবং সি তার দুটা ছেলে, বিও মারা গেল, ধরলাম যে সিও মারা গেল। তাহলে পরবর্তীতে যখন এ মারা যাবে, বি এর ছেলে 3 জন, 1 2 3, আর সি এর ছেলে 1 জন বি। তো আমরা যদি মাথাভিত্তিক বন্টন করতে যাই তাহলে সম্পত্তিকে 4 ভাগ করতে হইতো। তো এরা বেশি পেয়ে যাইতো, 3 ভাগ পাইতো, আর এই শুধু 1 ভাগ পাইতো। তো মুসলিম উত্তরাধিকার বলে যে না, আমরা ধরে নিব সিও জীবিত, বিও জীবিত। তাইলে সি এবং বি যদি জীবিত থাকে তারা কতটুকু পাবে, বাবার সম্পত্তি 50-50 পাবে। তো ডি তাহলে এখানে 50 পাবে, আর এরা 3 জন মিলে 50 পাবে। তখন এরা পরস্পরের নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিবে। আশা করি যে এর চাইতে সহজভাবে বোঝানোর আর কিছুই কিন্তু নাই। তাহলে প্রতিনিধিত্বের যে মতবাদ, এটার মধ্যে এখন আমরা কিছু স্পষ্ট ক্লারিফিকেশন দিয়ে দেই যে শুধুমাত্র মৃত ব্যক্তির ছেলে মেয়ের সন্তানের জন্য, মানে শুধুমাত্র দাদা দাদি, নানা নানি, এদের সম্পত্তি দাবি করা যায়, অন্য কিছু না। এরা শুধুমাত্র দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত পাবে। এই মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী তৃতীয় প্রজন্ম দাবি করতে পারে না। কেমন? যেমন ধরেন যে এ নামক একজন ব্যক্তি, তার দুটো ছেলে বি এবং সি। ধরেন যে বি মারা গেল এ জীবিত থাকতে, বি মারা যাওয়ার পর তার ছেলে হচ্ছে ডি। তো ডি বিয়ে শাদী করলো, তারপরে সেও মারা গেল, তার আছে এম। এতদিন পরে গিয়ে এ মারা গেল। এখন এইটার ক্ষেত্রে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আসবে না। এইটার ক্ষেত্রে সব সম্পত্তি কি হবে, এই সি পাবে, অথবা সি যদি না থাকে, তার যদি ছেলে অথবা মেয়ে থাকে সে কিন্তু পাবে। কিন্তু এক্ষেত্রে এই যে তৃতীয় প্রজন্মের কাছে আসবে না। তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশ কি করে না, তৃতীয় প্রজন্মের কাছে যায় না। আর মুসলিম পারিবারিক অধ্যাদেশের মাধ্যমে মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী এরা কোনো সম্পত্তি পাবে না। এটা শুধুমাত্র ছেলে এবং মেয়ের জন্য রাখা হয়েছে, এতটুকু মনে রাখবেন। এই অধ্যাদেশ দ্বারা ভাই বোনও কোনো সম্পত্তি পাবে না। যদি শুধু মেয়ে থাকে তবু উনি ওনার বাবা যতটুকু পাইতেন বা মা যতটুকু পাইতেন অতটুকুই পাবে, আর ছেলে হইলেও ওনার মা যতটুকু পাইতো ততটুকুই পাবে। তাহলে মূল কাহিনীটা কোথায় বুঝলো? মূল কাহিনীটা গিয়ে ঢুকলো আমাদের যেখানে, সেটা হচ্ছে যে আপনি ততটুকুই পাবেন আপনার বাবা অথবা মা জীবিত থাকলে যতটুকু পাইতো। এই একটা জিনিস মনে রাখলে মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 আমাদের কখনোই ভুল হবে না। আর এই অধ্যাদেশটা আনার মেইন কারণটা ছিল আমাদের ইসলাম ধর্মে একটা নিকট হচ্ছে নিকটবর্তী জীবিত থাকলে দূরবর্তী বঞ্চিত হয়। তো ওই জন্য ধরেন যে একজন ব্যক্তি দুইটা ছেলে ছিল, একটা ছেলে যদি মারা যায় তাহলে তার একটা মাত্র ছেলে, বাবা ছেলের সম্পর্ক ঘনিষ্ঠ, ছেলের ছেলে আসে পরবর্তীতে, তো আল হুজুবের কারণে তারা বঞ্চিত হইতো। তো এই অধ্যাদেশ বলে যে না, এটা আমি স্পেশালি রিকমেন্ডেশন করে দিলাম যে আমরা ধরে নিব উনি মারা যায় নাই, উনি জীবিত থাকলে যতটুকু পাইতেন তার সন্তান ছেলে হোক মেয়ে হোক ততটুকুই পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই রিলেটেড বিস্তারিত আমরা আলোচনা করেছি, কিন্তু আমাদের সাতকাহন বইয়ে আবার নতুন করে ছাপাইতে হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের নির্বাচন রমজান একই সাথে আসতেছে। হয়তো রমজানে আমরা ভূমি রিলেটেড একটা কোর্স নিয়ে আসব, সেখানে এ বিষয়ে আরো আলোচনা করব। আসসালামু আলাইকুম।